এবার জামাত এবং এনসিপির মুখোশ খুলে দিল মাহফুজ আলম। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন। এইদিকে দুপুর পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। উপদেষ্টা মাহফুজ এনসিপির পুরা মুখোশটাই খুলে দিছে। মানে এই মুহূর্তে তিনি সরকারে নিয়ে পদত্যাগ করেছেন। আর এমন এক দেশের কাছেই এনসিপির মুখোশ খুলে দিয়েছে যে আজকের দিনে এই বিষয়টা টক অফ দ্য বাংলাদেশে পরিণত হয়ে গেছে। ভোট নিয়ে আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে, এটা সত্য, কিন্তু আমার মনে হয় না সেই উত্তেজনা এমন পরিমাণ যাতে নির্বাচন একেবারে তছনছ হয়ে যাবে। রাজশাহীতে তারেক রহমান একটা কথা বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। ধর্মভিত্তিক নীতির বাইরের দল সবাই নির্বাচন আসলেই নিজে নিজে এক একজন আলেম ওলামা হয়ে যান, মাথায় টুপি মাথা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছে ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। উপদেষ্টা মাহফুজ এনসিপির পুরা মুখোশটাই খুলে দিছে। মানে এই মুহূর্তে তিনি সরকারে নিয়ে পদত্যাগ করেছেন। আর এমন এক দেশের কাছেই এনসিপির মুখোশ খুলে দিয়েছে যে আজকের দিনে এই বিষয়টা টক অফ দ্য বাংলাদেশে পরিণত হয়ে গেছে। একদম মিডল থেকে শুরু করতে চাই। সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িক বা গণমাধ্যম দ্য উইক সেইখানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা মাহফুজ তার পদত্যাগ নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তার অভিযোগ, ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামী নির্বাচনী জোট যারা একত্রে এখন করছে জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ভাবা যায় উপদেষ্টা মাহফুজ আগে থেকেই এনটি জামাত ইসলাম সেটা আমরা জানি, কিন্তু এনটি এনসিপি সেটা কিন্তু আমরা জানি না। বাট এনসিপির সাথে তার একটা দূরত্ব আছে, কারণ পদত্যাগের পর উপদেষ্টা আসিফ তিনি এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হলেও উপদেষ্টা মাহফুজ তিনি কিন্তু এনসিপির সাথে সম্পৃক্ত হন নাই। সর্বশেষ খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে তিনি বলছিলেন সময় সবকিছু আস্তে আস্তে প্রকাশ করে দেবে এই সরকারের ভেতর আসলে কি ঘটেছে। তো কেন তিনি আসলে এই কথা বললেন? তার বক্তব্য, আওয়ামী লীগ এবং জামাত একে অপরের অল্টার ইগো বা পরিপূরক সত্তা হিসাবে তিনি অভিহিত করেছেন। তার মতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড গার্ডের পুনর্গঠনের ফলেই তারা যেটা নতুন বন্দোবস্ত করতে চাইছে সেটা হয় নাই। আর পুরনো বন্দোবস্ত বা ওল্ড গার্ডের পুনর্গঠনের ফলে জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষাগুলো তা আজকে হুমকির মুখে। তো এখানে যা দ্য উইকের যিনি সাংবাদিক আছেন তিনি তার কাছে প্রশ্ন করেছিলেন যে আপনি সম্প্রতি পদত্যাগ করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন, সবাই ভাবছিল এনসিপিতে যোগ দিবেন, তো করলেন না। আর এনসিপি জামায়াত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কি কি কারণে আপনি সরে দাঁড়ালেন? তো তার বক্তব্য ছিল যে এনসিপি জামায়াত জোটের পুরো বিষয়টা এটি বিভিন্ন মহলের সাথে কোনো সঠিক বোঝাপড়া ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোনো জোট হতে যাচ্ছে। পরবর্তী সময় সাংবাদিকের প্রশ্ন ছিল, জুলাই অভ্যুত্থানের মস্তিষ্ক আপনাকে বলা হতো মাস্টার মাইন্ড, আর আজ যখন আপনি অন্তর্বর্তী সরকার ছাড়ছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন, পিছিয়ে গেলেন। এই 1.5 বছরের যাত্রা খুব সংক্ষেপে বা আপনি শিক্ষার্থীদের কিভাবে দেখছেন এবং আপনি কেন এনসিপিতে যোগ দেননি? তার বক্তব্য ছিল 1.5 বছরটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল, স্বপ্নের যাত্রা অনেক কিছু করবে, বাট আসলে এখানে কোনো কিছুই ওইভাবে তারা করতে পারেনি, কোনো শক্তির মাধ্যমে নয়, বরং ইতিহাস আমাদের এখানে দাঁড় করিয়েছিল। এটা ছিল একটা বড় বিষয়। এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না বা নির্বাচন লড়ছেন না, কারণ বিএনপি তারা সিট দেয় না, এটাও বাস্তব। আর এনসিপির সাথে তার দূরত্ব এই কারণে মাঝখানে এসে আটকে গেছে। এখন এনসিপি জামায়াত জোট এই জোটের কারণেই এনসিপিতে যোগ দেয়নি মাহফুজ। তার বক্তব্য যে আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক দ্বিমেরু নিয়ে কথা বলেছি। যেমন জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের অল্টার ইগো, জামাত হলো আওয়ামী লীগের অল্টার ইগো, সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে। আমরা তাদের বর্তমান অবস্থায় চাই না, আর তারা নিজেদের পরিবর্তন করতে পারে, তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে। অর্থাৎ 1971 জামাতের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, আর 24 আওয়ামী লীগের যে ভূমিকা সেই অবস্থা নিয়েও কিন্তু প্রশ্নটা আসলে মাহফুজ বোঝানোর চেষ্টা করেছে। এনসিপি জামাত জোটের প্রধান সমস্যাগুলো কি তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এখানে আদর্শের বিষয়, এটি শ্রেণীর বিষয়, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন সম্প্রদায়, এটি নীতির বিষয়, জন্মনীতি। তো মানে এখানে লম্বা চূড়া তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তার বক্তব্য, জুলাইয়ের আগের জীবনে ফিরে যাওয়ার কথা ভাবছেন, যে আমার আগের জীবন ছিল সারাদিন লাইব্রেরিতে কাজ করা, সন্ধ্যার পর রাজনৈতিক কাজ করা, এখন আমি সেটাই করছি। আমি লাইব্রেরি কাজের জন্য লাইব্রেরিতে যাচ্ছি না, তবে বই পড়ছি, মানুষের সাথে রাজনৈতিক আলোচনা করছি, এই হতাশ তরুণদের সাথে কথা বলার চেষ্টা করছি, কেন জুলাই আন্দোলন সফল হল না, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কেন করতে পারলাম না এবং কি করা যেত, এগুলো নিয়ে তার সময় কাটছে। তো এখানে মোটামুটি যতটুকু বোঝা গেছে যে আজকের দিনে এসে তার এমন একটা বক্তব্য ভারতের দেওয়া গণমাধ্যমে উপদেষ্টা মাহফুজের, যিনি নিজেও ভারতের বিরুদ্ধে একটা মানচিত্র প্রকাশ করে কয়েক মিনিটের পরে এটাকে ডিলিট করে দিয়েছিলেন, এখন আবার সেই ভারতের গণমাধ্যমেই তিনি দিয়ে সাক্ষ্য দিচ্ছেন যে এনসিপি এবং জামাত ইসলাম জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করছে। এখন আসলে তার বক্তব্যটাকে আমরা কিভাবে নিব? এটা কোনোভাবেই নিব না। আমি কেন নিব না? কারণ হচ্ছে যে যখন যেদিকে বৃষ্টি হয় ওইদিকে ছাতা ধরা ক্যারেক্টার হচ্ছে সাবেক উপদেষ্টা এই মাহফুজ আলম। যখন ওনার স্বার্থের সাথে এনসিপির সংঘর্ষ হয়েছে, অর্থাৎ উনি যেটা চাইছেন সেটা হয় নাই, তখন এনসিপি খারাপ হয়েছে। কিছুটা তো এনসিপি আমরা সমালোচনা করি, ওইটা আলাদা জায়গা।
তো জামাতের সাথেও তার আদর্শিক মন্তব্য বা দ্বন্দ্ব আছে, তিনি নিজে বিএনপির সমর্থক বা সাপোর্ট করেন, আমরা অনেকেও জানি। তো সেই জায়গা থেকেও বিষয়টা না, বিষয়টা হচ্ছে মাহফুজকে আসলে এনসিপি খুব বেশি মূল্যায়ন করে নাই, দাম দেয় নাই। পেছনে থেকে যে মাস্টার মাইন্ডগিরি করছিলেন, সেই মাস্টার মাইন্ডগিরি অনেক আগে শেষ হয়ে গেছে। এখনো এইসব নীতি কথা বলা মাহফুজ নিজে সরকারি যে বাসভবনে 50 দিন পদত্যাগ হয়ে গেছে, এরপরেও রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিচ্ছেন। তো এরকম ভূতের মুখে রাম নাম শুনে আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে এনসিপির এই যে মুখোশটা ভারতের সামনে খুললো, জামাত নিয়ে এমনি ভারতের একটা জামাত ফোবিয়া আছে, সেখানে এটা খুললো, এটার জন্য নিশ্চয়ই জামাত এবং এনসিপি নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হবে উপদেষ্টা সাবেক মাহফুজকে। এরা আসলে কোনোভাবেই ওই যে বললাম না, একদম পরিচ্ছন্ন কোনো ক্যারেক্টার জড়িয়ে বাবা কি একটা কথা বলছো এরকম কিছুই না। যার যেদিকে ধান্দা ভাই কথাবার্তা সেদিকে যায়, আর দিন শেষে এসব ডায়লগ ভারতের কাছে গিয়ে দিচ্ছে, এগুলো পাকিস্তানের কাছে দেয় নাই। মাহফুজ নিজেও অনেকটা তাকে নিয়ে একটা দলের নাম মেনশন করা হয়, দলটার নাম ভুলে গেছি, বাট যেটা এনটি জামাত ইসলামের সাথে কানেক্টেড। ভোট নিয়ে আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে, এটা সত্য। কিন্তু আমার মনে হয় না সেই উত্তেজনা এমন পরিমাণ যাতে নির্বাচন একেবারে তছনছ হয়ে যাবে। রাজশাহীতে তারেক রহমান একটা কথা বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি বলছেন যে 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতে নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেননি, পেরেছিলেন আপনারা, পারেননি। আচ্ছা যাই হোক, কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে কিনা জানি না, কিন্তু একটা ছায়া ষড়যন্ত্র দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে বক্তব্যগুলো এমনভাবে বলা হচ্ছে, বিশেষ করে শেরপুরে যে ঘটনা ঘটেছে, এটা সামগ্রিকভাবে বলা যাবে না যে পরিকল্পিতভাবে সারা দেশ ব্যাপী এটা একটা ঘটনা ঘটছে, তাই এটা একেবারেই বিচ্ছিন্ন। এইরকম সহিংসতা অসংখ্য ঘটেছে এর আগে। ইউনিয়ন পরিষদ নির্বাচন মনে আছে, আওয়ামী লীগের সময় 200-300-400 লোক মারা গেছিল। সেই তুলনায় কিন্তু এই নির্বাচনে 2-3টে ইনসিডেন্ট ঘটছে, কিন্তু কোনো ইনসিডেন্ট না ঘটুক সেটাই প্রত্যাশিত। যেভাবে মারা গেছে রেজল করিম, তাতে কাদের উস্কানি ছিল সেটাও বের হয়ে আসছে। কারা মানে ভোরবেলায় যে সমস্ত সামনে চেয়ারগুলো দখল করে বসে থাকলো, সেখানে আরেকটা দল যে কোনো জায়গায় পাইলো না, সেটা নিয়ে যে তর্ক বিতর্ক, যাক এরকম ঘটতে পারে সংঘাত, এখানে দুই পক্ষই মারা যেতে পারত। কিন্তু এটা মানে এই না যে নির্বাচন একেবারে তছনছ হয়ে যাবে, বানচাল হয়ে যাবে। কিন্তু এটা ঠিক ছোটখাটো ঘটনা, যেমন ডিম মারার ঘটনাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ছড়ানো হলো, তাতে মনে হচ্ছে যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, ফলাফলের পর কি পরিস্থিতি তৈরি হবে, নানা ইস্যু দিয়ে রাস্তায় অশান্তি তৈরি হবে কিনা, সেই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে, আমার কাছে এটা নিয়ে একটা দারুণ সংশয় আছে, সন্দেহ আছে। কারণ ওই যে বলা হচ্ছে যে আমার ভোট আমি দেবো, এটা যদি কেউ বাধা দেয় তাহলে এর আমরা হাত গোটায় বসে থাকবো না, এই ধরনের আকার ইঙ্গিতে বক্তব্য দেওয়া হচ্ছে। একটা পক্ষ দেখা যাচ্ছে যে মানে স্কুল শিক্ষকদের মতন পড়াশোনা যেভাবে শেখানো হয় সেভাবে বক্তৃতা দিচ্ছে, আরেক পক্ষ কিন্তু খুবই উত্তেজিত যে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, মানে কে চাঁদাবাজ, কে দখলবাজ, কে দুর্নীতিবাজ, কোথায় হলো, কি ঘটলো সেটা না। 5ই আগস্ট পরবর্তী সময় হ্যাঁ ঘটেছে, ঘটেনি তা না, সেগুলি হলো সামাজিক সমস্যা, সেগুলো কেন্দ্রের কোনো নির্দেশ নেই, লোকাল পর্যায়ে যে যার মতন করে তার প্রভাব বিস্তার করছে। কিন্তু সামগ্রিকভাবে যখন নাকি একটা দল সরকারে আসবে বা সে যখন নাকি দেশ পরিচালনার নেতৃত্ব নেবে, তখন কি সে এগুলি অ্যালাউ করবে? করবে না। যদি করে তাহলে সে শেখ হাসিনার সরকারে রূপান্তরিত হবে। তো কেউ শেখ হাসিনার সরকার হইতে চাইবে না, আমার যেটা ধারণা, সেটা জামাত আসুক ক্ষমতায় অথবা বিএনপি আসুক ক্ষমতায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো কোনো দল এটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তাদেরকে বানানো হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এবং এই কথাগুলো বলে শোরগোল তোলা হচ্ছে। ঢাকা 8-এ যান, প্রতিনিয়ত ব্লেম গেম চলতেছে। তো এই যে দোষারোপের রাজনীতি, সে কোনো কিছু করলো না কিন্তু তাকে তার উপরে দায় চাপানো, এই ঘটনাগুলো কিন্তু খুবই অন্যায়। নির্বাচন আচরণ বিধিতেও এটা সেই অনুযায়ী দেখতে গেলে এটার কিন্তু লঙ্ঘন। তো নির্বাচন কমিশন কেন চুপ করে আছে আমি জানি না, কেন মানে একাধারে একজনের বিরুদ্ধে অপবাদ চালানো হচ্ছে, দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে বলে একটা মাতম তোলানোর চেষ্টা করা হচ্ছে, এবং মনে হচ্ছে যে অমুক দল নির্বাচনে মানে জয়যুক্ত হলে সে একেবারে মানে মানে দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রতিনিয়ত এমন ভাইরাল নিউজ পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।